তো ঠিক যা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। একই শুনছি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন নাকি এটা এআই জেনারেটেড? সত্যিই কি উনি বলছেন? দেখি আবার শুনি। তো ঠিক যা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো বলছেন যে কেন্দ্রীয় সরকার ফরেনার্সদের উপরে অ্যাকশন নিতে পারে, এটা ওনার হাতে নেই। তাহলে কি পশ্চিমবাংলাতে এসআইআর হচ্ছে, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তারপরেই কি নির্বাচন? নাকি ভোটার তালিকা সংশোধন হবে না, নির্বাচন হবে না? তাহলে কি রাষ্ট্রপতির শাসন? আর তার জন্যে কি মমতা ব্যানার্জির এই ভোল বদল? এভাবেই তিনি বলছেন। তিনি কি প্যানিক মোডে চলে গিয়েছেন? মমতা কিসের ভয় পাচ্ছেন? তিনি কেন্দ্রীয় সরকারকে ফরেনার্সদের এগেনস্টে অ্যাকশন নিতে বলছেন। তিনি মেনে নিচ্ছেন যে ফরেনার্সরা ভারতে পশ্চিমবাংলাতে আসে। তিনি এতটা ভয় পাচ্ছেন কিভাবে? তার তো ভয় পাওয়ার কথা নয়। তিনি তো বাংলার মেয়ে, দিদি, পিসি। মানুষ তাকে ভোট দিয়েছে। 2011 পরে তো মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তো এভাবে কখনো কথা বলতে শুনিনি। হঠাৎ করে কি হলো? তিনি চুপসে গেলেন কেন? তিনি তো কত কিছুই পারেন। তিনি অগ্নিকন্যা, তিনি ভারতে আগুন জ্বালিয়ে দিতে পারেন, তিনি ইতিহাস বদল করে দিতে পারেন, তিনি বাংলাদেশকে, পশ্চিমবাংলাকে স্বাধীন করতে পারেন, তিনি পশ্চিমবাংলার স্টেট সঙ্গীত তৈরি করতে পারেন, প্রতিষ্ঠা দিবস তৈরি করতে পারেন, তিনি এপাং ওপাং ঝপাং লিখে তিনি বাংলা একাডেমির পুরস্কার পেতে পারেন, তিনি পশ্চিমবাংলাকে স্বাধীন করে বাংলাদেশের হাতে ঢুকিয়ে দিতে পারলে তিনি নোবেল পুরস্কার পাবেন শান্তিতে অথবা সাহিত্যে। যে কোনো একটাতেই তিনি নোবেল পুরস্কার পেতে পারেন। তিনি আজকে হঠাৎ পরিবর্তন হয়ে গেলেন, ব্যাপার কি? তিনি এখন আর কি স্বীকার করতে চান না যে পশ্চিমবাংলাতে যারা আছে তারা সবাই ভারতের নাগরিক? তিনি অমিত শাহকে ডেকে নিয়ে বলতে পারেন যে আমাকে অ্যারেস্ট করুন। তিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন। তিনি বলতে পারেন যে পশ্চিমবাংলাতে যারা আছে তারা সবাই ভারতের নাগরিক। কারো নাম তিনি কাটতে দেবেন না, এবং কারো নাম কাটতে গেলে তার দেহের উপর দিয়ে যাবে। তিনি হুমকি দিতে পারেন কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় বাহিনীকে, নির্বাচন কমিশনকে। তিনি কেন্দ্রীয় বাহিনীর উপরে মা বোনদের হাতাখুন্তি নিয়ে লড়িয়ে দিতে পারেন। তিনি বলতে পারেন বিএলও বা ভোটার আধিকারিকদের থ্রেট দিতে পারেন। তিনি বলতে পারেন কেন্দ্রীয় বাহিনী আজ আছে কাল চলে যাবে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার প্রশাসন, পুলিশ থাকবে। তিনি বলতে পারেন নির্বাচন কমিশন আছে চলে যাবে, কিন্তু বাংলার প্রশাসন, তার প্রশাসন থাকবে। তিনি থ্রেট দিতে পারেন বিএলও কিংবা ভোটার আধিকারিকদের যে কারো যেন হয়রানি না করা হয়, কারো নাম যেন বাদ না হয়, কারণ বাদ দিতে গেলে তার দেহের উপর দিয়ে যাবে। হঠাৎ করে কি এমন পরিবর্তন হলো যে তিনি বলতে পারেন যে কেন্দ্রীয় সরকার চাইলে অ্যাকশন নিতে পারে ফরেনার্সদের এগেনস্টে? অর্থাৎ তিনি কি ভয় পাচ্ছেন? কিসের ভয় পাচ্ছেন? রাষ্ট্রপতির ভয়? তিনি তো অকুত ভয়, তিনি তো ভীষণভাবে সাহসী, একের পর এক। তিনিই শুধু ক্ষমতাসীন, তিনিই শুধু ক্ষমতাশালী। তার উপরে কেউ কথা বলবে না, না সুপ্রিম কোর্ট, না নির্বাচন কমিশন, না সেন্ট্রাল গভর্নমেন্ট, না কোনো মানুষ। তার উপরে কেউ নেই। তার সমকক্ষ শুধুমাত্র
হিন্দু ধর্মের দেবদেবী, রবীন্দ্রনাথ ট্যাগোর, আরও অনেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস তার সমকক্ষ। ফলে আজকে হঠাৎ এমন কি হলো? ভিডিওটা আবার শুনি আমরা। এটাও তো ঠিক, যা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। আপনারা শুনলেন দর্শকবৃন্দ, হঠাৎ করে এই পরিবর্তন। তাহলে কি মনোজ পন্থকে যে বলির পাঠা করা হয়েছিল সেই মনোজ পন্থকে এখন আর বলির পাঠা নয়? কারণ নির্বাচন কমিশন ডেকেছিল, চড় থাপ্পড় ঘুষি মেরে বের করে দিয়েছে। বলির পাঠা কি কানপাটি গরম করা চড় খেয়ে কি মনোজ পন্থ আবার ষাঁড় হয়ে মমতা ব্যানার্জিকে নয়নজুলিতে ফেলে দিলেন? যার জন্যে কি এই ভোল বদল? মনোজ পন্থ কি এসে সত্যিকার অর্থে বলে দিলেন যে উপায় নেই, গোলাম হোসেন আর গোলামি করা যাবে না, অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার, বাংলাদেশ থেকে আগত যারা অনুপ্রবেশকারী, তাদের আর গোলামি করা যাবে না। মনোজ পন্থ এরা পশ্চিমবাংলাতে চাকরি করতে আসে আইপিএস হয়ে, শিং ভেঙে ঢোকে না মেরুদণ্ড ভেঙে ঢোকে পশ্চিমবাংলাতে, সেটাই প্রশ্ন নাকি? শিং এবং মেরুদণ্ড দুটো নিয়েই পশ্চিমবাংলাতে ঢোকে। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের শিংও ভেঙে দেন, মেরুদণ্ডও ভেঙে দেন। আজকে নির্বাচন কমিশনের কাছে গিয়ে চড় থাপ্পড় ঘুষি খেয়ে কি ষাঁড় হয়ে জন্ম নিলেন, আবার দ্বিতীয়বার জন্ম হলো, এবং সেই ষাঁড় হয়ে মমতা ব্যানার্জিকে নয়নজুলিতে ফেলে দিল এই মনোজ পন্থ। হ্যাঁ, সত্যটা এটাই যে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা পালন করতে বদ্ধপরিকর, আদারওয়াইজ পশ্চিমবাংলাতে ভোট হবে না। ভোটার তালিকা সংশোধন ছাড়া কোনো নির্বাচন হবে না, হবে যেটা সেটা হলো রাষ্ট্রপতির শাসন। সেই ভয়ে মমতা ব্যানার্জি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং ভোল বদল করছেন, পাল্টে গিয়েছেন। তা না হলে এই বক্তব্য কেন দেবেন? পশ্চিমবাংলা অনুপ্রবেশকারীদের নয়, তিনি বলেছেন রোহিঙ্গাদের জন্য ক্যাম্প করে দিবেন, কারো নাম কাটা যাবে না। এই পশ্চিমবাংলা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া হিন্দুদের জন্য। এই পশ্চিমবাংলা সিদ্ধার্থ শঙ্কর রায়, বিধান রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব বসু, দুই প্রফুল্ল যারা স্বজন মুখ্যমন্ত্রী, তারা যেভাবে তাড়া খেয়ে ওপার থেকে এপারে এসেছিলেন, ঠিক একইভাবে যে হিন্দুরা ওপার থেকে তাড়া খেয়ে ধর্মের ভিত্তিতে মান সম্ভ্রম বজায় রেখে, মান সম্ভ্রম হাতে নিয়ে জমি জমা ঘর বাড়ি ফেলে রেখে এবার বাংলাতে এসছেন, তাদের জন্য এই পশ্চিমবাংলা, কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য নয়। এই বাংলা সুচিত্রা সেন কিংবা জীবনানন্দ দাশের মতো যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিলেন, ঠিক একইভাবে যে সমস্ত হিন্দুরা চলে এসছে তাদের জানমাল ছেড়ে ফেলে দিয়ে তাদের জীবন সম্ভ্রম রক্ষা করার জন্য এপারে আসছে, তাদের জন্য এই পশ্চিমবাংলা। এটা ধর্মশালা নয়, এটা অনুপ্রবেশকারীদের নয়, এটা ভুয়া ভোটারদের জন্য নয়, এটা শুধু তাদের জন্য ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তান এবং ভারত, যারা বাংলাদেশ পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে আসছে তাদের জন্য। কোনো বাংলাদেশি যারা বাংলায় কথা বলে তারা ভারতের নাগরিক নয়, বাঙালি হলেও তারা ভারতের নাগরিক নয়। আজকে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সেটা হয়তো বুঝেছেন, মনোজ পন্থের মাধ্যমে নির্বাচন কমিশন সেটা হয়তো বুঝিয়ে দিতে পেরেছে। দর্শকবৃন্দ, তার নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে যুদ্ধের কথা, তার একটা ভিডিওটা দেখি, এবং সাথে সাথে আরও একটা ভিডিও দেখবেন তার সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির কিভাবে তোপ দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেটাও শুনবেন পরপর। নির্বাচনের আগে কেউ কেউ আসবে, ধমকাবে, চমকাবে, আর নির্বাচন
নির্বাচন আসছে, নির্বাচন কমিশনের লোকজন আসবে, সেন্ট্রাল ফোর্স আসবে, ওরা আমাদের অতিথি, ওদের যত্ন করবেন যাতে কোনো অসুবিধা না হয়। ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। বিজেপি ভালো করে জানে যে বৈমাতৃসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি, বিশেষ করে গত 4 বছরে 4.5 বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে, টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা, বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজেয়াপ্ত। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন। দর্শকবৃন্দের সাথে আরও একটা প্রসঙ্গ আমি উল্লেখ করতে চাই। গত 24 ঘন্টায় কর্পোরেট মিডিয়া এবং কিছু সোশ্যাল মিডিয়া বারবার উল্লেখ করছে যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ধাক্কা দিল, তারা ভুল প্রচার করছে। সুপ্রিম কোর্ট এর আগে স্পষ্ট করে বলে দিয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কোনো নাগরিকত্বের পরিচয় নয়। এবং গতদিন আধার কার্ড সম্পর্কে বলেছে এটা শুধুমাত্র একটা প্রামাণ্য নথি। এবং 65 লক্ষ যে ভোটার বিহারের তালিকা থেকে বাদ পড়েছে তারা এই আধার কার্ডটা জমা দিতে পারেন। যাদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া 11টি নথি নেই তারা আধার কার্ড জমা দিতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে আধার কার্ডের ভিত্তিতে নির্বাচন কমিশন যাদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে তাদের নাম তুলতে বাধ্য। দর্শকবৃন্দ, আমি আবারও বলছি, কিছু কর্পোরেট মিডিয়া যারা কোটি কোটি টাকা ইনকাম করে পশ্চিমবাংলা সরকারের বিজ্ঞাপন দিয়ে, তারা ভুয়া সংবাদ ছড়াচ্ছে। কিছু ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া একই কথা বলছে। যেটা সত্য সেটা হলো সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে, 2 দিন আগেই বলে দিয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড নাগরিকত্বের পরিচয় নয়। এবং যে 65 লক্ষ ভোটার তালিকা থেকে বিহারে নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা 11টি নথির সঙ্গে যদি থাকে তাহলে তার সাথে আধার কার্ড জমা দিতে পারেন, অথবা 11টি নথির যদি কোনোটাই না থাকে তাহলে শুধু আধার কার্ড জমা দিতে পারেন। বাট ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইলেকশন কমিশন উইল রোল হিজ নেম, তার নাম তুলবে ভোটার তালিকাতে। আধার কার্ড জমা দিলেই তার নাম যে এনরোল হবে ভোটার তালিকাতে এটা নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা নেই। সুপ্রিম কোর্ট এই বাধ্যবাধকতার কোনো প্রসঙ্গ উল্লেখ করেননি, শুধুমাত্র বলেছে আধার কার্ড জমা দিতে পারেন, বিবেচনা নির্বাচন কমিশনের। দর্শকবৃন্দ, কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জির যে এই যে শূন্য বেলুন, ফাফা বেলুন আজকে ফেটে গেল। তিনি কাপুরুষ নন, কিন্তু তার আজকে বেলুন যে ফেটে গেল সেটাও কাপুরুষোচিত, কারণ তিনি পুরোটাই ভয় পেয়ে গিয়েছেন। কারণ রাষ্ট্রপতির শাসন আসতে পারে, আর রাষ্ট্রপতির শাসন হলে তিনি হারবেন। এমনিতেই যদি ভোটার তালিকা সংশোধন হয় তাহলেও 1 কোটি ভুয়া ভোটার রয়েছে পশ্চিমবাংলাতে, 1 কোটিরও বেশি। দর্শকবৃন্দ, বিরোধীরা, পার্টিকুলারলি বিজেপি মেইন বিরোধী দলের সাথে তফাৎ ছিল 60-75 লাখ ভোটের ব্যবধান, 5 to 7% ভোটারের ব্যবধান। ভোটার তালিকা সংশোধন হলে 26-এই হয়তো মমতার ক্ষমতা শেষ। ক্ষমতা তখন হয়তো জেলে যেতে পারে, ক্ষমতা চিরদিন সমান নাহি যায়, ক্ষমতার হয়তো জেল হতে পারে। কিন্তু আমি ভাবছি অন্য প্রসঙ্গ। এতদিন যারা জয় বাংলা বলেছিল,
মামাটি মানুষের সরকার বলেছিল, সেই বাংলাদেশ থেকে ধার করা স্লোগান। এর পরবর্তীতে স্লোগান উঠবে না তো 26-এর পর যে দিদি তোরে মানাইছে না রে, তুই বাংলাদেশে চইলা যা, এপারে তোরে মানাইছে না রে, এই স্লোগান বলবৎ হবে না তো পশ্চিমবাংলাতে? দর্শকবৃন্দ, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দিদির এই ভোল বদল কেন? কেন তিনি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ফরেনার্সদের বিরুদ্ধে, বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, সেটা তার হাতে নেই। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালি শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কমেন্ট বক্সে কমেন্ট লিখুন একটা লাইক দিয়ে, এবং দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর।